দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। প্রতিদিন দুপুর 1টা থেকে দর্শক আপনারা জানেন যে ভ্যালির সৌজন্যে আপনারা দেখেন আমাদের এই নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠান, যেখানে ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। দর্শক আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে অপার সৌন্দর্যের এক দেশ, যেখানে নদী, সাগর, সুন্দরবনের মতো অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে এবং এই অসংখ্য যে পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোর সম্ভাবনাকে ব্যবহার করতে পারলে হয়তো বিদেশি অনেক পর্যটক বাংলাদেশে আসতো। বাংলাদেশের পর্যটন খাত থেকে যে আয় সেটি অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেভাবেই কিন্তু হাঁটছিল সরকার। ট্যুরিজম বর্ষ ঘোষণা থেকে শুরু করে নানাবিধ সুবিধা আসলে দিয়ে বাংলাদেশের ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করতে পদক্ষেপ নেওয়া হচ্ছিল। তবে করোনা মহামারী সেই জায়গাতে কিন্তু বিশাল বড় রকমের চপেটাঘাত করেছে এবং আমরা দেখেছি করোনা মহামারীতে যেই কয়েকটি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে প্রথমেই যে নামটি চলে আসবে সেটি হচ্ছে পর্যটন খাত। কারণ করোনা মহামারীর মধ্যে কেউ আসলে ঘর থেকেই বের হয়নি, সেখানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, কিন্তু রেস্টুরেন্টে খাওয়া কিংবা হোটেলে অবস্থান করা তার তো প্রশ্নই আসে না। সেই সব বিষয় নিয়ে দর্শক আজকে আমরা কথা বলতে চাই। পর্যটন খাতের এখন কি অবস্থা, কি চ্যালেঞ্জ তারা ফেস করছে, কি করলে আসলে এখান থেকে উদ্ধার করা সম্ভব, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। দর্শক আমাদের সঙ্গে রয়েছেন জাবেদ আহমেদ, তিনি সিইও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের। আমাদের সঙ্গে রয়েছেন তৌফিক রহমান, তিনি মহাসচিব প্যাসিফিক এশিয়া ট্রাভেলস অ্যাসোসিয়েশন, যেটি বাংলাদেশ চ্যাপ্টারে তিনি মহাসচিব। তাদের সাথে আমরা বিস্তারিত আলোচনায় যাব। তবে যাবার আগে হাতে থাকা একটি রিপোর্ট দেখে আসতে চাই। একসাথে দেশ বিদেশের বড় শিল্প কারখানা, তাও আবার পুরোপুরি পরিবেশ বান্ধব। বলছি বঙ্গবন্ধু শিল্পনগরীর কথা। আশা করা হচ্ছে নগরীর বাস্তবায়ন হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। প্রায় 33,000 একর বিশাল আয়তনের এই নগরীতে থাকবে 3টি অর্থনৈতিক অঞ্চল। দেখে আসবো রিপোর্টটি। 100টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগরীতে ঠাঁই পাচ্ছে মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী অর্থনৈতিক অঞ্চল। সব মিলে বিশাল কর্মযোগ্য এখন 33,000 একর আয়তনের শিল্পনগরীতে। বাংলাদেশের বসুন্ধরা। এরই মধ্যে অঞ্চলটির আধুনিকায়নে নতুন প্রকল্পে বিশ্বব্যাংক 4,000 কোটি টাকা ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে। পাশাপাশি সরকার আরও 367 কোটি ব্যয় করবে এই মহাকর্মযজ্ঞে। এরই মধ্যে প্রায় $19 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রকল্প ঘিরে। দেশ বিদেশের বহু কোম্পানিও প্রস্তুত তাদের কারখানা চালু করতে। ইজিলি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে আপনার চট্টগ্রাম পোর্ট এবং চট্টগ্রাম এয়ারপোর্টকে কানেক্ট করা যাবে বিকল্প পথে। আর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তো আছেই। আমরা জানি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আপনার চট্টগ্রাম শহরকে আপনার অতিক্রম করতে অনেক অসুবিধা হয়। সে কারণে এই যে ডিরেক্ট কানেক্টিভিটি আমরা স্থাপন করছি, তাতে পোর্ট এবং এয়ারপোর্টের সাথে ইজি একটা কানেক্টিভিটি স্থাপন হবে। শিল্পনগরীতে ব্যবসায়ীদের সব ধরনের সুবিধা দিতে চায় সরকার। থাকবে শ্রমিকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। এখানে যারা কাজ করবে প্লাস পার্শ্ববর্তী এলাকায় যারা আছে তারা সবাই এই পরিকল্পিত শিল্পায়নের বেনিফিটসগুলো পাবে। এবং আমরা এখানে যে শিশুরা আপনার যারা শ্রমিকদের সন্তানরা ভালো সুযোগ পায় না, তাদের জন্য আমরা পার্কের ব্যবস্থা করছি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে যে শেখ হাসিনা সরবরাহ করছি 212 একরে। বিশেষজ্ঞরা বলছেন বিনিয়োগকারীরা যাতে দ্রুত উৎপাদন শুরু করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যদি আমরা সফলভাবে কিছু কারখানার উৎপাদন শুরু হতে পারে এবং তারা যদি সেই কার্যক্রমের মাধ্যমে দেশে বিদেশে রপ্তানি শুরু করে, সেটা দেশি এবং বিদেশি অন্যান্য বিনিয়োগকারীদেরকেও এই বঙ্গবন্ধু শিল্পাঞ্চল এবং অন্যান্য শিল্পাঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করবে। তবে সেবা পেতে কেউ যাতে হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক রিপোর্ট শেষে আমরা আলোচনায় ফিরতে চাই, যে বিষয়ে কথা বলতে চাই পর্যটন খাতের চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, এরই মধ্যে আপনারা জেনেছেন। আমরা শুরুতে তৌফিক রহমান আপনার কাছে আসতে চাই। আপনারা সারা বিশ্বের বিভিন্ন দেশে আসলে পর্যটনের সম্ভাবনা নিয়ে কাজ করছেন। যতটুকু জানি আপনারা একটি এস্টিমেট করেছেন প্রায় 18,000 কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হতে পারে এই পর্যটন খাতের শুধুমাত্র করোনার প্রভাবে। এখন বর্তমান কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি যে করোনার প্রথম ধাক্কা চাপ সামলে কিছুটা সচল হতে শুরু করেছে পর্যটন খাতগুলো। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায়, কক্সবাজার, সেন্ট মার্টিন কিংবা রাঙামাটি, বান্দরবান, সাজেক, এইরকম জায়গাগুলোতে আমরা দেখছি পর্যটকদের ভিড় বাড়ছে। সেই ক্ষেত্রে বর্তমানে কি অবস্থা, সেখানে কি পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে কিনা? জনাব তৌফিক রহমান। জি, আপনাকে ধন্যবাদ। করোনার শুরুর সময় যে ধাক্কাটা ছিল, সেই ধাক্কাটা তো যেটা আপনি আপনার আলোচনা শুরুতে বলেছিলেন যে এই পর্যটনের খাত থেকে বিদেশি যারা পর্যটক আসে, যদি করোনা না থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা বিশাল
আয় হতো, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা অর্জন হতো, বৈদেশিক সেটা তো মুদ্রা ঠিক হতো। আছে, সেটা তো ঠিকই আছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা করোনার পরই এখন কিন্তু ডোমেস্টিক ট্যুরিজমটা কিন্তু ভালো হচ্ছে, হ্যাঁ। এইটাও আমাদের জন্য এক ধরনের একটা সুখের বিষয়, কারণ হলো যে আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যে প্রান্তিক মানুষজন যারা আছে, বিশেষত যারা হোটেল মোটেল ইত্যাদি কার্যক্রম সাথে যুক্ত আছেন, যারা ইনভেস্টমেন্ট করেছে একটা হিউজ, আপনি যদি কক্সবাজারের কথা চিন্তা করেন, কক্সবাজারে 500-র উপরে শুধুমাত্র হোটেল মোটেল আছে। তো তাদের কিন্তু খুব খারাপ অবস্থা ছিল মাঝখানে এই করোনার সময়, কিন্তু বর্তমানে করোনার প্রকোপ একটু কমে যাওয়ার পরে হোটেলগুলি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু তাদের কর্মচাঞ্চল্যটা বেড়েছে, এবং আমি মনে করি যে এটা সরকারের একটা খুব ভালো উদ্যোগ যে পর্যায়ক্রমে এই বাংলাদেশের বিভিন্ন স্থানের এই স্থাপনাগুলি বা হোটেল মোটেলগুলি খুলে দেওয়া হয়েছে। তাতে করে কিছুটা হলেও কিন্তু ওই সব এলাকার মানুষজনের কিন্তু একটা আয়ের ব্যবস্থা হয়েছে। কিন্তু সমস্যাটা রয়ে গেছে বিদেশি পর্যটকের ক্ষেত্রে, যেটা আপনি আপনার আলোচনায় শুরু করেছিলেন। সেটা হচ্ছে, আপনি জানেন যে বিদেশি পর্যটক একটা জায়গায় যেতে হলে বেশ কয়েকটা বেসিক ফান্ডামেন্টাল কতগুলি বিষয় আছে, সেটা পূরণ করতেই হয়। এর মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, যেটা হচ্ছে কানেক্টিভিটি, হ্যাঁ, যেটা হচ্ছে যে এই যে বিমান চলাচল। আপনি খেয়াল করবেন যে বিমান চলাচল কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক হয়নি। একটা বিমান চলাচল করছে ঠিকই, কিন্তু তারা কিন্তু পর্যটকদের খুব বেশি পরিবহন করছে না। তারা কিন্তু বিদেশি অফিসিয়ালস, মেডিকেল কিংবা আমাদের প্রবাসী যে সমস্ত খুব জরুরি প্রয়োজনে যারা আসা যাওয়া করছে। কিন্তু আমরা তো আসলে যেটা চাই সেটা হচ্ছে পর্যটক, মানে পর্যটক যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মতো যারা ট্যুরিজম স্টেক হোল্ডার আমরা যারা আছি, আমাদের কিন্তু কার্যক্রমটা শুরু হবে না। তবে আশার দিকটা হতো এরকম যে ইতিমধ্যেই আমরা জেনে গেছি, পত্রপত্রিকা পড়ে, যে ভ্যাকসিন অলরেডি শুরু হয়ে গেছে, এবং আমরা ধরেই নিয়েছিলাম যে এটার একমাত্র সলিউশন হচ্ছে ভ্যাকসিন। কারণ যতক্ষণ পর্যন্ত মানুষ তার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এই বিষয়টা জানবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কিন্তু কোথাও যেতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো ভ্যাকসিনটা শুরু হওয়ার পরে একটু দেখা দরকার। তবে আমরা ধরেই নিয়েছি, এটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও মহোদয় আছেন, আমরা বহুবার এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, কথা বলেছি। সেটা হচ্ছে যে একটা মানুষের যতক্ষণ পর্যন্ত কি বলা যায়, স্যাটিসফ্যাক্টরি একটা লেভেলে সে না পৌঁছাবে, ততদিন পর্যন্ত কিন্তু বিশ্বে ইনবাউন্ড ট্যুরিজম যেটাকে আমরা বলি, সেটা কিন্তু শুরু হবে না। ঠিক আছে? তো আমরা আশা করছি যে আমাদের দেশে না হোক, এই উন্নত যে দেশগুলি আছে, যেখান থেকে মূলত বিদেশি পর্যটকরা আমাদের এখানে আসে, যাদেরকে আমরা বলি সোর্স মার্কেট কিংবা টুরিস্ট জেনারেটিং মার্কেটস, হ্যাঁ, যারা উন্নত বিশ্বে, যেমন ধরেন যে ইউরোপের দেশগুলি, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জাপান, চায়না, এগুলিকে আমরা ট্যুরিজম সোর্স মার্কেট বলি। এখান থেকে টুরিস্টরা বেশি আসে। তো এইসব দেশগুলিতে যদি ভ্যাকসিনের যদি কার্যকারিতা শুরু হয়ে যায় এবং এখানকার লোকজন যদি ভ্যাকসিন মোটামুটি নিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে আমরা ভ্যাকসিনের প্রকোপ কেমন, কিংবা আমাদের এখানে ভ্যাকসিন মানে করোনার প্রকোপ কেমন খুব বা বেশি, সেটা খুব বেশি ম্যাটার করবে না। মানে এই কথাগুলো বলছি এই জন্য যে বিদেশের যে সমস্ত কোম্পানিগুলির সাথে আমরা কাজ করি, এটা হলো আসলে তাদেরই কথা, যে তোমার দেশে করোনার প্রকোপ কিরকম, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজেকে সেফ করতে সুরক্ষা দিতে পারছি কিনা। তো আমি যদি করোনার ভ্যাকসিনটা নিয়ে নেই, তাহলে মানে বিষয়টা হলো যে আমি আসলে মোটামুটি সেফ। সুতরাং সে কিছুটা হলে কিন্তু যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত হবে। তবে এখন পর্যন্ত আমাদের যে এস্টিমেট যেটা বা ধারণা, যে 2021 সালের শেষের দিকে এসে, মানে নভেম্বর ডিসেম্বরের যে আমাদের সিজন, সেই সিজন থেকে হয়তো আমাদের ইনবাউন্ড ট্যুরিজম বা বিদেশিরা বাংলাদেশে আসার জন্য উৎসাহিত হবে। তার মানে আবার সেই পুরনো উদ্যমে ফিরতে আপনি ধরে নিচ্ছেন 2021 সালের শেষ নাগাদ আপনারা আশা করছেন, রাইট? আমরা আরেকজন রয়েছে আমাদের সঙ্গে, জাবেদ আহমেদ, তিনি সিইও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আপনার কাছে ফিরতে চাই। জনাব জাবেদ, আপনি শুনছিলেন তৌফিক রহমান যেভাবে বলছিলেন, আশাবাদের কথাও বলছিলেন। আপনারা যারা আসলে ট্যুরিজমকে নেতৃত্ব দিচ্ছেন, তারা একটু আপনার অবস্থান থেকে শুনতে চাই, আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন? যেমনটি তৌফিক রহমান বললেন 21-এর শেষ নাগাদ তিনি স্বাভাবিক হওয়ার আশা করছেন, আপনারাও কি তাই মনে করেন? আর সেটি করতে গেলে সরকার কি করছে? জনাব জাবেদ আহমেদ, শুনতে পাচ্ছেন আমাকে? আমি মিউট করে নিয়েছি এখন। তো আপনাকে অনেক ধন্যবাদ। তৌফিক রহমান সাহেবকে আমি শুনছিলাম, খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি। আমাদের আসলে একটা অনেক বড় ধাক্কা কিন্তু আমাদের এই সেক্টরটিতে হয়েছে, এবং আমরা বলে থাকি যে এই সেক্টরটা হচ্ছে কোভিড এর কারণে হার্ডেস্ট হিট সেক্টর, সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটা সেক্টর। এবং আমরা এটাও বলি যে এটা সবচেয়ে পরে গিয়ে রিকভারি হবে, রিকভারিটা হবে অনেক পরে, দুদিক থেকে অনেক পরে হবে। তো আমরা আসলে সম্ভাবনার জায়গাটা হচ্ছে কি, যে ইউএনডব্লিউটিও আপনার প্রত্যাশা ব্যক্ত করছে যে কোভিড পরবর্তী সময়ে যে কয়টা শিল্প আপনার অনেক দূর এগিয়ে যাবে,
সবচেয়ে বেশি ক্লিক করবে, খুব ভালো করবে, তার মধ্যে পর্যটন শিল্পও কিন্তু একটা। তো আমরা আসলে তার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি। একটা প্রস্তুতি আপনি দেখুন, বাংলাদেশের পর্যটন শিল্প কিন্তু আপনি একটু আগে বলেছেন যে অপার সম্ভাবনাময়, প্রচুর সম্ভাবনা আছে আমাদের এই শিল্পটার। এই শিল্পে এখন প্রায় আমাদের 40 লক্ষ পর্যটন কর্মী আছে, 1.5 কোটি আমাদের যে ডোমেস্টিক ট্যুরিজমে প্রায় 1.5 কোটি মানুষ আমাদের ঘোরাফেরা করছে, এবং প্রায় 1.5 কোটি প্রতিনিয়ত এটা বাড়ছে এবং প্রতিনিয়ত বাড়ছে। এটা বাড়ার পেছনে কারণটা হচ্ছে যে আমাদের স্টেক হোল্ডাররা কিংবা আমরা সবাই মিলে করোনা পরবর্তী সময়ে যে কাজটি করেছি, মানুষের আস্থা ফেরাবার চেষ্টা হয়েছে। আমরা কিন্তু খুবই পরিকল্পিতভাবে রিস্টার্টটা করেছি। আমরা আমাদের প্রত্যেকটা সেক্টরের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করে লক্ষ লক্ষ কপি কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছি। পর্যটকের কি দায়িত্ব, পর্যটকের কি কর্তব্য, আমার ট্যুর অপারেটরসরা কিভাবে হ্যান্ডেল করবে, হোটেল কিভাবে চলবে, এগুলো সবই কিন্তু পৃথক পৃথক ভাবে আমরা বলেছি। আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলিতে প্রচার করছি। আমরা টিভিসি তৈরি করেছি যে একদম একটা ইনবাউন্ড ট্যুরিস্ট যে কিনা বাংলাদেশে আসবে এবং আমার পর্যটন গন্তব্য পর্যন্ত যাওয়ার সময় কি কোভিড সিকিউরিটির মধ্যে থাকবে, সেগুলোকে কেন্দ্র করে সেগুলিকে হিসাবের মধ্যে নিয়ে আমরা টিভিসি তৈরি করেছি। এটা আস্থা অর্জনে একটা বড় ভূমিকা রাখছে। মানে আস্থা ফেরানোটা হচ্ছে বড় একটা জায়গা। আমরা এই জায়গাটাতে কাজ করে যাচ্ছি নিয়মিত, সবাইকে সঙ্গে করে। যতটুকু আমার মনে পড়ে, জনাব জাভেদ আহমেদ, একটি ভালো টিভিসি আপনারা করেছিলেন, যেটি বিউটিফুল বাংলাদেশ নামে আমরা দেখেছিলাম কয়েক বছর আগে। এই ধরনের টিভিসি হয়তো আপনারা আরও করবেন, যেগুলো মানুষের মনে বা বিশ্বের বিভিন্ন দেশের যারা পর্যটন নিয়ে কাজ করছে, বিশ্বের বিভিন্ন দেশে, যেমনটি বললেন যে পর্যটন সোর্স, ট্যুরিজম সোর্স, সেই সব দেশ থেকে যাতে করে আরও বেশি আসে। হিসেব বলছে, বিভিন্ন সংস্থার হিসেবে বলছে যে প্রায় 200 কোটি মানুষ, মানে পর্যটকের সংখ্যা 200 কোটি ছাড়াবে এই 2020 সালের পরে, এবং ধরা হচ্ছে যে এর মধ্যে একটি বড় অংশ কিন্তু এশিয়া অঞ্চলে আসবে। সেই ক্ষেত্রে এই পর্যটকগুলো ধরতে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? যদি করোনার পর আপনি যেমনটি বললেন সবচেয়ে ভালো খাত এটিই হয় সম্ভাবনার, তাহলে আসলে বাংলাদেশ কি ধরনের প্রস্তুতি নিচ্ছে সেই সব বিষয়ে দর্শক আমরা আরও বিস্তারিত আলোচনা করতে চাই। কি ধরনের নতুন পদক্ষেপ আপনারা দেখতে চান সেই সব বিষয়ে আমরা জানবো। তবে ছোট্ট একটি বিরতির পর আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। যে বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম, পর্যটন খাতের কিন্তু একদম পর্যটনের জন্য সবচেয়ে সেরা মৌসুম বা সেরা সময় যাচ্ছে এখন। অলরেডি ইতিমধ্যে শীত চলে এসছে এবং সামনে 16 ডিসেম্বরের ছুটি রয়েছে। অনেকে বড়দিনের ছুটি পাবেন, তারা সবাই মিলে কিন্তু এই সময়টা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একেবারে বাংলাদেশের ভিতরে কিন্তু আসলে ঘোরার জন্য অনেকেই প্রস্তুত থাকেন। যদিও এবার করোনা মহামারীতে অনেকেই আসলে শঙ্কায় রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে আসলে কি করে এই যারা ট্রাভেলার, যারা যেতে চান বিভিন্ন জায়গায় ঘুরতে, তাদেরকে নিয়ে যাওয়া যায়? জনাব জাভেদ আহমেদ, আপনার আলোচনায় ছিলাম, যেমনটি বলছিলাম তখন, যে প্রায় 200 কোটি ছাড়াতে পারে 2020 সালের পরে। এর মধ্যে যদি সেটি আমরা পরেও হিসেবে আনি, বর্তমান সময় যেমনটি বললাম যে মোক্ষম সময় যাচ্ছে, বাংলাদেশে যারা পর্যটক তাদের জন্য আপনারা আসলে বিভিন্ন স্পটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কি করে আসলে ঘোরার ব্যবস্থা করবেন? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, মিউট মোডে রয়েছে। সরি, আমি স্বাস্থ্যবিধি মেনে বেড়াতে যাওয়া ব্যাপারটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটা খুবই সহজে যে আমরা করতে পারছি এমনটা নয়। তবে পর্যটক যদি তার দায়িত্ব কর্তব্য আমরা যেভাবে বলেছি আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে, সেই দায়িত্বটুকু যদি পালন করার চেষ্টা করে, আমরা ট্রান্সপোর্টের জন্য যে বিধানটা রেখেছি আপনার স্বাস্থ্যবিধি মেনে ট্রান্সপোর্ট ব্যবহার করার, এবং হোটেল মোটেল ওরাও আবার কিভাবে সেবা দিবে তাদের যে ক্লায়েন্টকে, এগুলি যদি আমাদের দেখানো পথ আমরা যেভাবে বলেছি সেভাবে যদি অনুসরণ করতে পারে, আমি নিশ্চিত যে আমাদের কোভিড সংক্রমণ বাড়বে না এই ঘোরাঘুরিতে, এই যে পর্যটনের মাধ্যমে। তা আমরা চেষ্টা করছি ওদেরকে বোঝানোর, এবং ওই যে ব্রোশিয়ার দিচ্ছি হাতে, তারপরে আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো রয়েছে তারাও আপনার কাজ করে যাচ্ছে, তারাও কাজ করছে বিভিন্ন দিনরাত, তারা পরিশ্রম করছে। ট্যুরিস্ট পুলিশ রয়েছে, তারাও আপনার মানুষকে মাস্ক পরাতে উদ্বুদ্ধ করছে। আমাদের ট্যুর অপারেটর, ট্যুর গাইড যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা ট্রেনিং এর আওতায় নিয়ে এসেছি। ওদেরকে দিয়েও আমরা এই কাজটা এবং এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক ব্যবহার, এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ জনাব জাভেদ আহমেদ। আমরা একটু ফিরতে চাই জনাব তৌফিক রহমান আপনার কাছে। যেমনটি আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা বিভিন্ন সময় দেখছি অনেকেই কিন্তু এখন আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, বিশেষ করে কক্সবাজার, সেন্ট মার্টিন, যে কথাগুলো আমি আগেই বললাম। সেক্ষেত্রে একটু বলবেন যারা ব্যবসায়ী তাদের পক্ষ থেকে কেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ সামনে কিন্তু একেবারে ভর মৌসুম। সেক্ষেত্রে যেমনটি জাভেদ আহমেদ বললেন যে প্রস্তুতিটা এভাবে নিতে হবে, ব্যবসায়ীরা আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে, কি করছে তারা? আচ্ছা, আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই সময় করোনার এই সময়টাতে এসে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা 3 ধরনের পর্যটন কর্ম সম্পাদন করে থাকি, একটা ইনবাউন্ড, একটা আউটবাউন্ড, একটা ডোমেস্টিক। তো এই সময় কিন্তু ইনবাউন্ড তো পুরোপুরি বন্ধ, আউটবাউন্ড তো পুরোপুরি বন্ধ। এই সময় কিন্তু প্রচুর সংখ্যক বাংলাদেশের মানুষ দেশের বাইরে যায়। আমাদের গত 1-2 বছরের পরিসংখ্যান প্রায় 30 লক্ষের উপর বাংলাদেশি মানুষ দেশের বাইরে বেড়াতে যায়। ওই যে বললাম কানেক্টিভিটি, যেহেতু বিমান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি এবং ট্যুরিস্ট ভিসায় এই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যাওয়া যাচ্ছে না, ফলে এই দুটো ট্যুরিজমের কোনোটা আমরা করতে পারছি না। ফলে চাপটা কিন্তু এখন ডোমেস্টিক ট্যুরিজমের দিকেই। এখন ডোমেস্টিক ট্যুরিজমের মধ্যেই কিন্তু আমাদের এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কক্সবাজার, এবং কক্সবাজার মানে হচ্ছে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এই এলাকাটা। এর বাইরে হচ্ছে রাঙামাটি, বান্দরবান এটাও আছে, এর বাইরে হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। আর সিলেট অঞ্চলও কিছু যায়, কিন্তু সিলেটেও কোভিড এর আক্রমণটা একটু বেশি হওয়াতে সেই সংখ্যক মানুষ যাচ্ছে না। প্রবলেমটা হলো অন্য জায়গাটায়। প্রবলেমটা কিন্তু যারা ব্যবসায়ী আছে তাদের দিক থেকে কিন্তু না। ধরুন কক্সবাজার একটা হোটেল, সেই হোটেলটা এতদিন বন্ধ ছিল, সুতরাং সরকারের যে সমস্ত বিধিনিষেধগুলি আছে বা স্বাস্থ্যবিধিগুলি আছে সেগুলো কিন্তু পুরোপুরি কিন্তু মানা হচ্ছে। মানে এখানে গেটে ঢোকার সময় তারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করছেন, তারা স্যানিটাইজার ইউজ করছেন, রুমগুলিকে তারা তাদের মতো করে স্যানিটাইজ করছেন, একজন চেক আউট হওয়ার সাথে সাথে আরেকজনকে দিচ্ছেন না, রুমটাকে ক্লিন করে তারপর দেওয়া হচ্ছে। যে সমস্ত কর্মীরা ওখানে কাজ করছেন তারা শাওয়ার ক্যাপ থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে স্যানিটাইজ থেকে নিয়ে সব কাজগুলি করছেন। প্রবলেমটা হচ্ছে আসলে টুরিস্টের এন্ড থেকে। হ্যাঁ, ধরেন একটা হোটেল কিংবা ওখানে যে সমস্ত ট্যুর অপারেটর যারা আছেন তারা কিন্তু যেহেতু অনেকদিন বন্ধ ছিল, তারা কিন্তু তাদের এই সমস্ত কিছুগুলোকে কিন্তু মানবেনি। মানে না মানলে তারা জানেন যে এটা আবার পরবর্তীতে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পর্যটক সেই জিনিসটা মানছে কিনা, মানে এরকম অনেক অভিযোগ আমাদের কাছে এসছে যে পর্যটক হয়তো সে হয়তো স্যানিটাইজ ইউজ করছে না, কিংবা একটু অবজ্ঞা, কিংবা হয়তো মাস্কটা ঠিক মতো পরছে না, বা মাস্কটা নাকের নিচে লাগিয়ে রাখছে। এটা এখন ইদানিংকালে একটা ফ্যাশন হয়ে গেছে যে মাস্কটা পরে নাকের নিচে দিয়ে তারপর ঘুরে বেড়াচ্ছে, এরকম জিনিসগুলি করছে। এবং ধরুন আপনি যখন বাইরে যখন যাচ্ছেন, আপনি যে রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, সেই জায়গাটার মধ্যে কিন্তু রেস্টুরেন্টের মালিকের চেয়েও কিন্তু বেশি সচেতন হওয়া উচিত আমাদের পর্যটকরা। কারণ আপনি দেখবেন ইউরোপের দিকে খেয়াল করে দেখবেন, ইউরোপে যখন মোটামুটি প্রথম ইয়েটা শেষ হয়ে যাওয়ার পরে যখন সেকেন্ড ধাপে তারা যখন পর্যটনটাকে ওপেন করে দিল, পর্যটকদের ছেড়ে দিল, তারপরে কিন্তু মেইন সংক্রমণটা কিন্তু তখনই হয়েছিল। যার জন্য স্পেন থেকে শুরু করে নিয়ে, ফ্রান্স থেকে শুরু করে নিয়ে, বেলজিয়াম থেকে শুরু করে নিয়ে, ইভেন ইউকে শুরু করে নিয়ে সবাই কিন্তু পরবর্তীতে কিন্তু পর্যটক কর্মকাণ্ডকে কিন্তু বন্ধ করে দিয়েছিল। তো বাংলাদেশে এখন পর্যন্ত ওই বন্ধ করার মতো প্রক্রিয়াটা হয়নি। কিন্তু ধরেন আমি বলছি যে জাহাজটা করে সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে, সেই জাহাজটা কি এই পর্যাপ্তভাবে এই স্বাস্থ্যবিধিটা মানা হচ্ছে কিনা, কিংবা ওখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ। মানে আপনি বলছেন যারা পর্যটক তাদের পক্ষ থেকে সচেতন হতে হবে, সবাইকে সচেতনতাটা একটু বেশি হতে হবে এই ব্যবসায়ীদের থেকে। আর ব্যবসায়ীদেরকে তো সচেতন হতেই হবে, কারণ ইতিমধ্যে কিন্তু কক্সবাজার আমি জেনেছি, সেটা হচ্ছে আমাদের সিও স্যার ভালো বলতে পারবেন, যে ওখানকার কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে, টুরিস্ট পুলিশ থেকে শুরু করে, এবং ইভেন ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এবং তারা কিন্তু পর্যটকদের, ইভেন যারা স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি না মানার কারণে কিন্তু জরিমানা করছেন। কিন্তু আমি মনে করি যে সার্বিকভাবে মানে ব্যবসায়ী এবং যারা টুরিস্ট আছে তাদের সবাইকে সচেতন হতে হবে। অসংখ্য ধন্যবাদ তৌফিক রহমান। জাভেদ আহমেদ, আপনার কাছে একটু আবারও ফিরতে চাই। সেই ক্ষেত্রে যেমনটি শুনলাম যে 30 লক্ষ প্রতি বছর দেশের বাইরে যায়, তার মানে তারা যেতে না পারলে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ দেশের বিভিন্ন দেশের স্পটগুলোতে যাবে। তাদেরকে সেবা দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন সরকারের পক্ষ থেকে, কিংবা আপনাদের পক্ষ থেকে কি ধরনের প্রিপারেশন আপনাদের রয়েছে? আপনি আবারও কষ্ট করে একটু মিউটটা অফ করবেন। আপনাকে ধন্যবাদ আবারও। আসলে অনেকগুলো প্রস্তুতি কিন্তু আমাদের আছে। আপনারা প্রায়, আমি বলি যে প্রায় 35 লক্ষ, কোনো হিসেব কি রয়েছে কিনা কত টুরিস্ট বাড়তে পারে এবছর? আমি বলি 35 লক্ষ টুরিস্ট কিন্তু আমার প্রতি বছর দেশের বাইরে যায়, আর 1.5 কোটি টুরিস্ট বাংলাদেশের মধ্যে থাকে। তাহলে যদি আমি 35 লক্ষ যোগ করি তাহলে প্রায় 2 কোটি, 2.25 কোটি টুরিস্ট থাকবে কিন্তু আমার আশেপাশে বাংলাদেশের মধ্যে। এবং মানুষ কিন্তু দীর্ঘদিন ঘরবন্দি থাকার পরে এখন কিন্তু ঘুরতে বের হওয়ার জন্য একেবারে মুখিয়ে আছেন। তো আমাদের যে জিনিসটা হচ্ছে যে একটা কোভিড সিকিউরিটি যে অ্যারেঞ্জমেন্টটা,
এটা আমরা দেখাবার চেষ্টা করছি আমাদের টিভিসি ওবিসির মাধ্যমে। আমরা যে আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিং নিউ নরমালে কিভাবে হ্যান্ডেল করতে হবে আমাদের এই ট্যুরিস্টদেরকে, এবং স্বাস্থ্যবিধি মেনে WHO UNWTO এই যে বিধিবিধান মেনে কিভাবে হ্যান্ডেল করবে, এই যে ক্যাপাসিটি বিল্ডিং এর একটা ব্যাপার আছে, এটা কিন্তু আমরা করবার চেষ্টা করছি আমাদের হোটেলিয়ারদের সঙ্গে, ট্যুর অপারেটরদের সঙ্গে, ট্যুর গাইডদের সঙ্গে। এটা ধারাবাহিকভাবে আমরা করে যাচ্ছি। নিরাপত্তার বিষয়ে বারবার একটি প্রশ্ন আসে, নিরাপত্তার বিষয়ে বিভিন্ন জায়গাগুলোতে, সেই নিরাপত্তার জন্য আপনারা কি কি করছেন? আমি আপনাকে বলি যে সিকিউরিটি নিয়ে না আসলে যেভাবে বলা হয়, আমাদের পর্যটন কেন্দ্রগুলি কিন্তু এতটা ইনসিকিউর নয়, আমাদের সিকিউরিটির অ্যারেঞ্জমেন্টটা আল্লাহর রহমতে পর্যাপ্ত রয়েছে। আমাদের তো টুরিস্ট পুলিশ একটা আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই যে একটা টুরিস্ট পুলিশ গঠন করে দিয়েছেন, তারা তো দায়িত্ব পালন করছে। প্লাস আমি বলি ফার্স্ট রেসপন্ডার যারা আমাদের পর্যটন সেবী, তারাই কিন্তু আপনার প্রথম যে সিকিউরিটির দায়িত্ব তারা পালন করে। ওখানে ট্যুর গাইড, ট্যুর অপারেটরস, ওখানে যারা আপনার বেনিফিশিয়ারিজ যারা ট্যুরিস্টদের মাধ্যমে, তারাই আপনার ওদেরকে একটা সিকিউরিটি এর মধ্যে রাখার চেষ্টা করে। অসংখ্য ধন্যবাদ জানাব জাবেদ আহমেদ। আমরা আরো আলোচনা করতে চাই, যেমনটি দর্শক আপনারা শুনছিলেন, ট্যুরিজম খাত কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে, ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছেন, বড় রকমের ট্যুরিস্ট সম্ভাবনা কিন্তু এবছরও তারা চিন্তা ভাবনা করছেন। সেই সব বিষয়ে আরো জানতে চাই, এর পাশাপাশি সরকার কি ধরনের নীতি সহায়তা দিতে পারে সেসব বিষয়ে জানতে চাই। তবে ছোট্ট আরেকটি বিরতির পরে দর্শক আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। যে বিষয়ে কথা বলছিলাম, পর্যটন খাতের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম, চ্যালেঞ্জগুলো জানতে চাচ্ছিলাম এবং সমাধান কি হতে পারে সেসব বিষয়ে কথা বলছিলাম। বিরতিতে যাবার আগে নানান বিষয়ে কথা বলছিলাম। তৌফিক রহমান, যেমনটি আপনি বলছিলেন যে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন, বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে, আপনাদের হিসেবে সেটি উঠে এসছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এখন আসলে কি করণীয়? আরেকটি বিষয়, সরকার যে প্রণোদনা প্যাকেজ দিয়েছিল তার কতটুকু ঋণ আপনারা আসলে পেয়েছেন? জনাব তৌফিক রহমান, আপনিও মিউট থেকে বের হয়ে আসুন কষ্ট করে। প্রথমে বলি যে খরচ মানে ক্ষতি, লাভ ক্ষতি, আসলে লাভ ক্ষতির হিসেবটা তো আসলে সে অর্থে আমরা এখনো করতে পারিনি, কারণ হলো করোনা তো এখন পর্যন্ত চলমান। তবে আমরা আমাদের অ্যাসোসিয়েশন, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন পাটা বাংলাদেশ চ্যাপ্টারের তরফ থেকে সেই এপ্রিলের দিকে আমরা একটা সেই হিসেবটা আমরা জানি। তো যেটি হচ্ছে বিষয় সেটি হচ্ছে যে আপনি একটু বলবেন যে প্রণোদনা প্যাকেজ সরকার ঘোষণা বলেছিল যে আপনারা সেখান থেকে ঋণ পাবেন, সেটি কি আপনারা পাচ্ছেন কিনা? বা প্রণোদনা প্যাকেজের পুরোপুরি মানে সাফল্য আমাদের এখানে এখনো এসে পৌঁছায়নি। আমাদের এখানে দু একটা কোম্পানি হয়তো প্রণোদনা প্যাকেজ যেটা সেবা খাতে ছিল এরকম পাচ্ছে, এই বিষয়টা ভালো আমাদের সিও সাহেব বলতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে কি, এটার মধ্যে একটু ধোঁয়াশাও আছে, মানে আপনার সাথে আপনার ব্যাংকের যে পরিমাণ সম্পর্ক, রিলেশনস, সেই রিলেশনস উপর ভিত্তি করে আসলে এই বিষয়গুলি আসলে কার্যকর হচ্ছে। কিন্তু ধরেন বাংলাদেশ ব্যাংক থেকে বা এফবিসিসিআই থেকে কিন্তু এখানে কিন্তু পরিষ্কার একটা কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল ব্যাংকগুলিকে বা বাংলাদেশ ব্যাংকে এটা দেওয়ার জন্য। কিন্তু আমাদের যেটা অভিজ্ঞতা এবং আমাদের যে সমস্ত বন্ধুরা এই বিষয়টা নিয়ে ব্যাংকের মাধ্যমে কাছে গিয়েছিলেন, তারা প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে যে ব্যাংক আসলে সরাসরি এইটাকে না করলেও কিন্তু তারা পরোক্ষভাবে কিন্তু এটা না মানে দেয়নি আর কি, মানে অনীহা রয়েছে। এই বিষয়ে আমরাও নানান রিপোর্টে পেয়েছি। জনাব জাবেদ আহমেদ, আপনার কাছে একটু ফিরতে চাই এই বিষয়টিতেই, যে ব্যাংকগুলো যেটি আমরা শুরুতেই আলোচনা করছিলাম, যেহেতু পর্যটন খাত একটি দীর্ঘমেয়াদী সম্ভাবনার খাত এবং এই খাত বিপদে পড়েছে এবং রিকভার করতে অনেকটা সময় লাগবে ধরা হচ্ছে, ব্যাংকগুলো এটি ভেবে আসলে অনেককে ঋণ দিতে চাচ্ছে না। এই ক্ষেত্রে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আমরা আসলে এখানে আমাদের একটা দুর্বলতা আছে বলতে পারেন। ফ্রম দি ভেরি বিগিনিং যখন ক্রাইসিসটা শুরু হয় তখন থেকেই আমরা স্টিমুলাস প্যাকেজ আমাদের এই সেক্টরে আসুক এটা আমরা প্রত্যাশাও করেছিলাম, এবং এই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমরা যেভাবে আমাদের মিনিস্ট্রিতে জানানো, সরকারকে জানানো, সেই জানাবার কাজটি কিন্তু আমরা করেছি। পরবর্তীতে যেটা দেখেছি আমরা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে যে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে আপনার এই প্রণোদনা দেওয়া হয়েছে। তো এই ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপটা আমাদের সেক্টরে যারা আছেন, খুব ফিউ প্লেয়ার, খুবই অল্প সংখ্যক প্লেয়ার আছেন আমাদের যারা কিনা খুব ভালো একটা ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছেন। আর আমাদের খুবই ছোট ছোট ক্ষুদ্র মাঝারি মানের যারা ইন্ডাস্ট্রি করে আমাদের, তারা এই জায়গা থেকে আসলে সুবিধাটুকু পায়নি। খুবই কিছু মানুষ যাদের সাথে ব্যাংকের সম্পর্ক খুবই ভালো, দেনা পাওনা সম্পর্ক খুবই ভালো, তারা হয়তো এই জায়গায় পেয়েছে, আমার কাছে খবর আছে। তবে আমার এখনো সময় শেষ হয়ে যায়নি, কারণ আমাদের এই সেক্টরে
এখনো প্রণোদনার প্রাসঙ্গিকতা রয়েছে। আমার মনে হয় যে আমাদের এফবিসিসিআই থেকে চেষ্টা হচ্ছে, আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে চেষ্টা হচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনিও চেষ্টা করেছেন আমাদের এই সেক্টরে সহযোগিতা করবার জন্য ব্যাংকগুলিকে, এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমি প্রত্যাশা করি যে ব্যাংকগুলো হয়তো আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এই সেক্টরটাতে। আরেকটি বিষয় সেটা হচ্ছে অনেক মানুষ এই সেক্টর থেকে কর্মসংস্থান হারিয়েছেন, তাদেরকে নতুন করে কাজে নেওয়ার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে, কি করে সেটি মোকাবেলা করা যায়, খুব সংক্ষিপ্ত করে বলবেন। আমি খুবই সংক্ষেপে বলি যে আসলে দেখুন, আমরা আসলে মানে কেউ কাজ থেকে যারা ফর্মাল একটা এমপ্লয়মেন্টে ছিল সেইখান থেকে অনেকেই চাকরি হারিয়েছে। তো যখনই আপনার এই সেক্টরটার আবার পুনরুজ্জীবন হবে, রিকভারি হবে, ওরা ফিরে আসবে এই সেক্টরে। এবং সত্যিকার অর্থে যারা আপনার কাজ হারিয়েছিল তারা বিভিন্ন সেক্টরে গিয়ে নতুন একটা কাজের সন্ধান করেছে বা অন্য কাজে যুক্ত হয়েছে। এবং আমি আশাবাদী যে এই সেক্টর পুনরুজ্জীবনের পাশে সঙ্গে সঙ্গেই আমাদের যারা কাজ হারানো মানুষজন, যারা আপনার অন্য সেক্টরে গিয়েছিল, সুইচ ওভার করেছিল, দে উইল ব্যাক এগেইন। তার মানে আপনি যেমনটি বলছিলেন প্রায় 2 কোটি এই বছর হতে পারে পর্যটকের সংখ্যা, তাতে করে আসলে যারা চাকরি হারিয়েছিলেন তারাও নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবেন, যেটি আপনি প্রত্যাশা করছিলেন। অসংখ্য ধন্যবাদ জনাব জাবেদ আহমেদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তৌফিক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের কোনো বিদ সংলাপের পর্বে আপনাদেরকে আমরা অতিথি করে পাবো। দর্শক, যে বিষয়ে কথা বলছিলাম পর্যটন খাতের, যারা এখন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মানার যে প্রচেষ্টা সেটি করবেন, কারণ আমাদের অতিথিরা কিন্তু সেই পরামর্শই আপনাদেরকে দিচ্ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে আপনারা নিজেদের মতো করে ঘুরুন এবং বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে আপনারা ভূমিকা রাখুন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশ বিদেশের সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।